তক্ষুনি ভয়ানক এক কাণ্ড ঘটালো তীব্র। দর এক ঘুষি বসালো নাহিদের নাকের ডগায়। প্রকোপে সিঁড়ির উপরেই উল্টে পড়লো ছেলেটা। মিথিলা ত্রাসে পিছিয়ে যায়, হাত দিয়ে মুখ চেপে থরথর করে ওঠে। নাহিদ হতবাক, হতচেতন। তীব্র নিজে গিয়ে ওকে তুলল, শার্টের গলা ঠিকঠাক করে দিয়ে বলল, এই গোল্ড ডিগারটা তোকে ছুঁয়েছে না? তোর একটা লম্বা শাওয়ারের দরকার, আয়। নাহিদ কথা বলতে ভুলে গেছে, নাকটা ব্যথায় বিবশ। তীব্র ওকে টেনে টুনে ঘরে ঢুকে গেল। মিথিলা চোখ বড় বড় করে চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। গা গতর এখনো কাঁপছে তার। এটা কি মাস্তান না আর কিছু? এমন তীরের মতো হাত চলে। এই খুশিটা ওকে মারলে ও তো এতক্ষণে। মিথিলা ওখানে দাঁড়িয়ে থাকারও সাহস পেল না, ভৌ দৌড়ে চলে গেল ছাদে। তীব্র সত্যি সত্যি এর রাত দুপুরে নাহিদকে শাওরের নিচে দাঁড় করিয়ে রেখেছে। আশ্চর্যের ব্যাপার, ছেলেটা একটুখানি গাইগুঁয়ো করছে না, বরং থম মেরে অমন খুঁটি বনে রইল। তীব্র তখন দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে, চিবুকে পা ধুয়ে ভাব। নাহিদের ভিজে চুপচুপে হওয়া যতক্ষণ না তার মন মতন হবে ততক্ষণ ওটাকে নড়তেও দেবে না। সে সময় এলো, হাত তুলে বলল, হয়েছে, আয়। নাহিদ বাধ্য যেন। শাওয়ার বন্ধ করে ধীরে সুস্থে এগিয়ে এলো। মুখের ওপর তোয়ালে ছুঁড়ে মারো তীব্র। তর্জন দিল শক্ত গলায়, আর যদি তোকে ওর আশেপাশেও দেখি, নাহিদ ভুলে যাবি আমি বিট্টু, যার ভয়ে একসময় গোটা বাড্ডা কাঁপত। মারের হাত এখনো টনটনে। উল্টা পাল্টা কিছু করলে তোর হাত পা ভেঙে কিন্তু চুরমার করে ফেলবো। নাহিদ কথা বলল না, চুপ করে রইল। তীব্রর মেজাজের অবস্থা 100। এত রাগ শেষ কবে উঠেছিল মনে নেই। একটা ভালো করার ছুতোয় কত বড় ব্লান্ডার হয়ে গেছে। এই মেয়ে দেশে আসে জানলেও কিছুতেই ভীতু মেয়ের মনিকে ফোন করতে যেত না। গরুটাকে যেভাবে অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল, এত সহজে পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। তীব্র যখন রুমে ফিরল, হঠাৎ মুঠোফোন ফোন বাজে। তিরিক্ষ রাগ চেপেই ফোন হাতে তুলল সে। জামশেদ কল করেছেন, আবার এতদিন পর। তীব্র ভাবলো ধরবে না। এই লোক একদিন এখানে থেকেই যে কাণ্ড ঘটিয়ে গেছে, আর একটু হলেই ওর জান নিয়ে নিত। কেটে দেবে দেবে করেও কি মনে করে ধরল না। কানে গুঁজতেই ছুটে এলো জামশেদের নিম্নভার স্বর, কোথায় তুমি? পৃথিবীর এক কোনায় পড়ে আছি, বলুন কি বলবেন। ভদ্রলোক চসূচক শব্দ করে বললেন, আমি জিজ্ঞেস করেছি তুমি বাসায় না বাইরে? ওর থমথমে স্বর। বাসায়। কাল একবার ঢাকায় এসো। তীব্র মানা করতে চাইল, পূর্বেই সতর্কতা করলেন তিনি। কোনো না কিংবা কোনো বাহানা শুনতে চায় না। ছেলেটা মুখের উপর বলল, আপনার শোনা না শোনা দিয়ে আমার কিচ্ছু এসে যায়, আমি যাব না। তারপর একটুখানি নীরবতা। বাতাবরণের সময়টাকে আরো ভারী করলো জামশেদের ওই একটা কথা। আচ্ছা বেশ, কি যেন নাম মেয়েটার? পুষ্পিতা, তাই তো? তীব্র চমকে গেল। পাল্টা প্রশ্নের সময় জামশেদ দিলেন না, বললেন, বাকি কথা না হয় কাল সামনাসামনি হবে মাইসন। আই উইল ওয়েট ফর ইউ। দেরি করো না কেমন? খট করে লাইন কেটে দিলেন তিনি। তীব্রর বুক সমান বিভ্রমে ডুবছে। মন্ত্রীমশাই হঠাৎ পুষ্পিতার কথা তুলল কেন? অনুষ্ঠান শেষ, অতিথিরা যে যার মতো গন্তব্যে ফিরে যাচ্ছে। বেঁচে যাওয়া খাবার দাবারের অর্ধেকটাই বাবুর্চিদের দিয়ে দিলেন আয়শা। কিছু আনলেন বাসায়। রমরমে আয়োজনের এই গোটা সময়ে মুখের হাসি বড় কষ্টে ধরে রাখল নুহা। বুক ছিঁড়ে নেওয়া অদম্য ব্যথা সে কাউকে বোঝাতে চায় না। এমন অমোঘ সহ্য শক্তি দেখে পৃথিবীও বুঝি বিস্ময় দোলে। প্রশ্ন তোলে অবাক হয়ে নুহা, এত চমৎকার ক্ষমতা নিয়ে জন্মালে কি করে? কিন্তু মনের হদিস কজন জানে? বাইরে থেকে শক্ত মেয়েটার অন্তরের ক্ষরণ দেখবেই বা কে? চোখের পর্দায় একটু আগের দৃশ্যের ভেসে ওঠা আটকাবেই বা কে? মিথিলা ছুটে গিয়ে নাহিদকে জড়িয়ে ধরেছে। ফের মনে পড়তেই চোখ দুটো খিঁচে নিল নুহা। সবাই তখন ছাদ পেরিয়ে নিচেই নামছিল। নুহার হাতে প্লেট বাটি। উদাসীনতার তোড়ে বাম পাটা হড়কে গেল তখনই। কোত্থেকে যেন হাওয়ার মতন হাজির হলো নাহিদ। ধরফর করেই মেয়েটাকে আঁকড়ে ধরল সাথে। মুখ থুবড়ে পড়তে পড়তেই বেঁচে গেল নুহা। চাইল হকচকিয়ে। নাহিদকে দেখে ভীত সন্ত্রস্ত চাউনি জোড়া চট করে নিভে এলো আবার। সে পুরুষ নিস্তেজ, যাতে কোনো মোহ নেই, প্রভা নেই, শুধালো আস্তে, আপনি ঠিক আছেন? নুহা নিশ্চুপ। উত্তর না পেয়ে নাহিদ নিজেই সরে এলো। উপরে আর গেল না। নুহার হাত থেকে প্লেট বাটি নিয়েই আবার নেমে এলো নিচে। মেয়েটার বুক তোলপাড় করে কান্না পেল তখন।
হৃদয় ক্ষয়ে যাওয়ার মতো ব্যথা টান পড়ল জোরে। ঠোঁট কামড়ে ধরে শব্দহীন কাঁদল নুহা। এই চমৎকার ছেলেটা কেন ওকে ভালোবাসে না? কেন মিথিলার আগে ওর সাথে নাহিদের দেখা হলো না? নুহা যখন হুট করেই কাঁদল, অমন ঝট করে চোখ মুছল আবার। বেদনায় রাঙানো মুখখানায় হাসি এনেই ঢুকে গেল বাড়িতে। পেছনে এতক্ষণ দাঁড়িয়ে ছিল মিথিলা। পুরো ব্যাপারখানায় সে সবটা দেখেছে। বুদ্ধির মারপ্যাচে নুহার কান্না বুঝতে বেশি সময় লাগেনি। এর মানে কি নাহিদের জন্য কিছু আছে নাকি? নুহা কি নাহিদকে ভালোবাসে? ভাবতেই সে চিবুক শক্ত করল। নাহিদ শুধু ওর। নুহা সাধ্য থাকলে কেড়ে নিয়ে দেখাক, কিন্তু একটাই ভয়, ওই মাস্তানটা। ওরা সামনে থেকে নাহিদের কাছাকাছি কি করে থাকবে মিথিলা? চেহারা দেখলেই তো আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে। না না, তাই বলে তো আর হার মানলে চলবে না। নাহিদকে না পেলে এই ঝুলন্ত জীবনটাকে সে নতুন করে সাজাবে কি করে? কি যে করবে? মিথিলা দিশাহীন ভঙ্গিতে এদিক সেদিক পাতা ফেলল চোখের। হুট করে এক ভাবনায় মুখখান ছলকে উঠল সবেগে। বিট্টু মাস্টার নিশ্চয়ই সবসময় নাহিদকে পাহারা দেবে না। কলেজে পড়ায় শুনেছে কাল সকালে নিশ্চিত বের হবে। নাহিদ যদি একা থাকে মিথিলা তো ওখানে যেতেই পারে। একবার শুধু ওকে আলাদা করে বোঝাতে হবে ছেলেটার প্রথম প্রেম সে। পুরুষ জীবনে আসা প্রথম নারীর প্রতি দুর্বল হয়, সেখানে নাহিদ মুখ ফিরিয়ে থাকতে পারবে কখনো? এখন ওর এই দুর্বলতাটাকেই কাজে লাগাবে মিথিলা, আর এটাই হবে মিথিলার মোক্ষম অস্ত্র। রাত প্রায় অনেক। সব কিছু থেকে হাফ ছাড়তেই সালমা বিদায়ের প্রস্তুতি নিলেন। পুষ্পিতার কাছে এসে বললেন, কি বলি বল তো, এসেছিলাম তোকে একবারে সাথে নিয়ে যেতে। এখানে পড়াশোনা করছিস, টিউশন নিয়েছিস, এখন কিভাবে নিয়ে যাব? পুষ্পিতা হাতটা ধরে বলল, আমি এখানে খুব ভালো আছি মনি, তুমি এত ভেবো না। আন্টি ঠিক তোমার মতোই যত্ন করে আমাকে। আয়েশা হাসলেন। সালমা বললেন, তোর খালুজান খুব অপরাধ বোধে ভুগছেন রিমা, খুব দেখতে চাইছিলেন তোকে। আচ্ছা, আমি বরং তাহলে একবার গিয়ে দেখা করে আসব। আর তুমি তো বললেই তুমি মাঝে মধ্যে আসবে, ক্লাস ছুটি থাকলে না হয় আমিও যাব সাথে। সহসায় ভেঙচি কাটল নুহা। সারা জীবন মেয়েটাকে জ্বালিয়ে এখন অপরাধ বোধে ভুগছে, আর এই মাদার তেরেসাও গোলে জল। আমি গিয়ে দেখা করে আসবো মনি। সত্যি বাবা, পুষ্পিতার এত ভালো মানুষই দেখে মাঝে মধ্যেই নুহাই অতিষ্ঠ হয়ে যায়। রাহাত মন খারাপ করে বলল, এখন আমাদের সাথে যাবে না ছোটাবু? আমি যে তোমাকে নিতে এলাম, ঘরও সাজিয়ে রেখে এসেছি। মিথিবু বলেছে তোমাকে আর নিচে ছুতে হবে না, এখন থেকে আমাদের সাথে সাথে খাটে শোবে। মিথিলার ঠোঁটে অপ্রস্তুত হাসি। কথাগুলো রাহাতের এখনই বলতে হলো। পুষ্পিতা বলল, আমার কদিন পর পরীক্ষা শোনা, তারপর একটা লম্বা ছুটি, তখন যাই। অনিচ্ছাতেও মেনে নিল রাহাত। আচ্ছা। আয়েশা বললেন, আপা, আপনাদের তো আসল খুশির খবরটাই দেওয়া হয়নি। আপনাদের মেয়ে কিন্তু লটারিতে একটা ফ্ল্যাট জিতেছে, জানেন সেটা? চটক কাটার মতন চাইল মিথিলা। আর্তনাদ করে বলল, কি ফ্ল্যাট জিতেছে? সালমা তাজ্জব বনে গেলেন। বলেন, ও মা, সে কি, কবে? এই তো কিছুদিন। মিথিলা ওপাশ হতে উড়ে এলো কাছে, চকচকে মুখায়বে হড়বড় করল। তুই ফ্ল্যাট পেয়েছিস? কেমন ফ্ল্যাট? সুন্দর অনেক? এতক্ষণ বলিসনি কেন আমাকে? আর আর ফ্ল্যাটে রেখে এখানে আছিস কেন? এখনো যাবি না সেখানে? হ্যাঁ, 1 তারিখ থেকেই উঠবো। মিথিলার মনের ভেতর প্রজাপতি পাখা মেলে দিল। 1 তারিখ আসে মাত্র 2 দিন। ও তো চাইলে পুষ্পিতার ফ্ল্যাটেই থাকতে পারে, অন্তত ঢাকা গাজীপুরের মতন দূরত্বটা খুঁজবে। সালমা তুষ্ট চিত্তে বললেন, বাহ, আমার মেয়েটা তাহলে একটা পাকাপোক্ত মাথা গোজার ঠাঁই আছে এখন, তার নিজের ফ্ল্যাট। বলতে বলতেই চোখ ছলছল করে উঠল তার। পুষ্পিতা কাঁধে হাত রাখল। কাঁদছো কেন? সালমা আঁচল মুড়িয়ে চোখ মুছলেন। ও কিছু না। শোন মা, ফ্ল্যাটে ওঠার আগে আমাকে জানাস। আপাত অফিস করে সময় পাবে না, আমি বরং এসে সব গুছিয়ে দিয়ে যাব। আয়েশা বলেন, এটা খুব ভালো কথা বললেন আপা। আসলে চাকরির চক্করে ঘরের কাজই করা হয় না, বাসা পাল্টানো তো বহু কসরতের ব্যাপার। আপনি থাকলে ভালোই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। থেকে গেলে হতো না? ওর বাবা একা তো, আবার অসুস্থ মানুষ, সামনে তো আসা হবেই। আচ্ছা, তাহলে আর আটকাবো না, চলুন এগিয়ে দিই। এত রাতে গাড়ি পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ,
উবার ডেকে নেব। মিথিলা গভীর ভাবনায় ডুবেছিল এতকাল। সালমা যেই বের হতে পা বাড়াবেন ধরফর করে বলল, আম্মু আমি থাকি আজকে। ওনার আগে আয়েশা বললেন। হ্যাঁ হ্যাঁ, থাকো না, এটা আবার বলতে হয়? সালমা অবাক হলেন। থাকবি মানে হঠাৎ কেন? ও জিভে ঠোঁট ভেজালো। না আসলে অনেক দিন পর পুষ্পিতাকে পেলাম, ওকে রেখে যেতে ইচ্ছে করছে না। আর এত দুদিন পরেই ও ফ্ল্যাটে শিফট করবে, তুমিও তো আসবে বলবে, আমি আবার যাবো আসবো, এত জার্নি আর ভালো লাগছে না। আয়েশা ফের বললেন, থাকুক না আপা, ভালোই হবে, দু বোন মিলেমিশে থাকবে আজ। পুষ্পিতাও তাই বলল। সালমা রাজি হলেন। সঙ্গে সঙ্গে একই বায়না করলো রাহাত, সেও থাকবে। কিন্তু তার আবদার মেনে নেওয়া হলো না। ইংলিশ ভার্সন স্কুল, একদম কামাই করা যাবে না। শুধু নোহার শ্যামলা আনন্দ মেলালো অন্ধকারের সাথে। মিথিলার এই আনন্দ নিয়ে থাকতে চাওয়ার ইচ্ছেটা নিশ্চয়ই নাহিদের জন্য, দুজন পাশাপাশি থাকবে বলে। কিন্তু আপুর বিয়ে হয়েছে, এতবার স্বামীর সঙ্গে থেকেও পুরনো প্রেমিক দেখে প্রেম উঠতে উঠত। সন্দেহের রেশ কাটাতেই চট করে প্রশ্ন ছুড়ল সে, মিথিলা আপু, আজকে যে এখানে থাকবে দুলাভাইকে জানাবে না? মেয়েটার বিজয়ী হাসি মুখ বিলীন হলো অমনি। তড়িৎ মায়ের দিকে ফিরল। আয়েশা বলেন, ও হ্যাঁ, তা আপা জামাই বাবা কেমন আছে? আসেনি দেশে এখনো তো? নিয়েও এখানেও তো নিয়ে আসতেন। সালমা কি বলবেন বুঝে উঠলেন না। 4 মাসের মাথায় মেয়ে জামাইয়ের তালাক হওয়ার কথা কি মুখ ফুটে বলা যায়? তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রাহাত পড়ে বসল। ভাইয়া তো আসেনি আন্টি, আপু একে এসেছে, ভাইয়ার কাছে আপু আর যাবে না। মিথিলা চোখ বুঝে চসূচক শব্দ করল। রাহাতকে কষে একটা চর মারার ইচ্ছে হলো সাথে। বাকিরা বিহব্বল বলে চাইল তার দিকে। পুষ্পিতা বিস্মিত হয়ে বলল, আর যাবে না। সালমা চোখ পাকালেন মেয়ে ছেলেকে। তুমি বড়লোকদের মধ্যে কথা বলছো কেন? যাও বাহিরে গিয়ে দাঁড়াও। রাহাত ঠোঁট উল্টে চুপচাপ চলে গেল। মা মেয়ের চেহারার বিব্রত ছাপটুকু স্পষ্ট দেখতে পেলেন আয়েশা। প্রসঙ্গ কাটাতে বললেন, ইয়ে আপা, খোরশেদ ভাইয়ের জন্য একটু খাবার দিই, দাঁড়ান। বলেই রান্নাঘরের পথ ধরলেন তিনি। কদমে কেমন তাড়াহুড়ো ভাব, কিন্তু নুহা শ্বাস ফেলতেও ভুলে গেল। মিথিলার ওভাবে নাহিদকে জড়িয়ে ধরা, এখানে থাকতে চাওয়া সব হিসেব যেন এবার গড়ায় গন্ডায় মিলেছে। আপু নিজের স্বামীর কাছে যাবে না, এর মানে নাহিদের কাছে ফিরবে। আর তার ভালোবাসা এভাবেই সবার অলক্ষ্যে মনের ভেতরেই দাফন হবে তা। নুহার দুর্বল পিঠ দেয়ালে ঠেকে গেল। চোখের জোয়ারে দুনিয়া ভাসতে পারল না বলে বড্ড আফসোস হলো আজ। মিথিলা সকাল থেকেই তককে তককে ঘুরছে। পুষ্পিতার কাছে রাতেই শুনেছিল তীব্র 9টা নাগাদ বেরিয়ে যায়। ঘড়িতে 10টা ছাড়াতেই শিকারীর মতন ঘরের বাইরে এলো সে। বাসায় শুধু নুহা, আয়েশা, পুষ্পিতা সবাই যার যার কাজে চলে গেছে। এপাশের বাড়িতেই ঘুমে কাঁদা নাহিদ। সেই গভীর তন্দ্রা ছুটল কলিং বেলের শব্দে। চোখ কুচলেই বসে বিছানা ছাড়ল সে। বিট্টু তো কোন সকালে ঢাকার জন্য রওনা করেছে, তাহলে আবার কে এলো? মিরাজরা? মহাবিরক্তি নিয়েই দরজা খুলল নাহিদ। ওপাশের মেয়েলি বদন চমকে দিল সহসা, নিস্তব্ধ আওড়ালো। তুমি? মিথিলা কোনো দিক দেখল না, কিছু বললেও না। দুহাতে নাহিদকে ঠেলে দিয়েই ভেতরে ঢুকে গেল। ত্রস্ত হাতের দৌড় চাপিয়ে বলল, মাস্তানটা বাসায় নেই তো? নাহিদ ভরকে গিয়েছিল খুব, এবার ধাতস্থ হলো। কিন্তু তীব্রকে করা সম্বোধন তার পছন্দ হয়নি। শুধরে দিল কোমল স্বরে, ও আমার বন্ধু মিথিলা, এভাবে না বললে খুশি হব। মেয়েটা একটু থমকায়। নাহিদ এভাবে কখনো কথা বলেনি। সবসময় তো বিড়ালের মতো মিউ মিউ করতো। নুহার সঙ্গ পেয়ে বদলে গেছে তাই না? মাথা নুয়েই ছোট কোনো আওয়াজ, সরি, আসলে কাল ওভাবে বলাই। নাহিদ প্রতিমধ্যেই শুধারো, তুমি কি কিছু বলবে? কেন, কিছু বলা ছাড়া বুঝি আসতে পারি না? ঠিক তা নয়, খালি ফ্ল্যাট তো, বাসায় কেউ নেই। এ সময় দুটো ছেলে মেয়েকে একসাথে দেখলে মানুষ উল্টোপাল্টা ভাববে। মিথিলা বক্র জবাব দিল, সত্যি কি মানুষের কথা ভাবছো না নোহার? নাহিদ বিমূঢ় হয়ে বলল, এখানে নুহার কথা আসছে কেন? না আসার কি আছে, আমি অন্য কাউকে বিয়ে করাই তুমি যে নোহার উপর ঝুঁকেছ সে আমি বুঝি নাহিদ। আমাকে ভুলতে ওর কাছে ভর করেছো তাই না? ছেলেটা খুব আশ্চর্য হলো। মিথিলার মাথা খারাপ না ও ভুল শুনছে? আচমকায় ফুপিয়ে উঠল মিথিলা। চট করে ওর হাত ধরে বলল, আই এম সরি নাহিদ, আমি ইচ্ছে করে তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো।
বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন। তুমি বিট্টু মস্তানের বন্ধু জানার পর থেকেই আমাদের সম্পর্কটা কিছুতেই মেনে নেননি। আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না। নাহিদ যেন আকাশ থেকে পড়ল। তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল? তাহলে তুমি যে ফোনে বলতে। মিথিলার জবাব তৈরি, রাতভর ধরে ঘোচানো কি না, বলল, ওসব তো আমার মুখের কথা ছিল। বাবার ভয়ে তোমাকে দূরে সরাতে বলেছিলাম, কিন্তু মনে মনে আমি এখনো তোমাকে ভালোবাসি নাহিদ। নাহিদ তৎপর হাত সারিয়ে আনলো, ফোঁস করে শ্বাস ফেলে বলল, এসব কথা থাক মিথিলা, তুমি এখন অন্যের স্ত্রী। ও উদ্বেগ নিয়ে বলল, কে বলেছে আমি অন্যের স্ত্রী? আই এম ডিভোর্সিং। নাহিদ স্তম্ভিত আওড়ালো। কি? মিথিলার কণ্ঠ তুলোর চেয়েও নরম, চোখের জল গালে ফেলে বলল, হ্যাঁ, পলাশকে আমি বিয়ে করতে চাইনি। সেখানে সংসার, মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে নিয়ে আদৌ সংসার করা হয় বলো? হাঁপিয়ে যাচ্ছিলাম, সেজন্য ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি নাহিদ। সারা বারটা খুঁজে বেরিয়েছি তোমায়, আর দেখো, হয়তো আল্লাহ চান আমি তোমার কাছে আসি, সেই জন্যই তো এভাবে আমাদের দেখা করালেন। নাহিদ বাকরুদ্ধ চেয়ে মিথিলা আবার হাত ধরল, চোখে তেমন থই থই নদী। অনুনয় করলো ভেজা স্বরে, তুমি আমাকে ফিরিয়ে দিও না নাহিদ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আমি। একটা সুযোগ দাও আমাকে প্লিজ। নাহিদ কিছু বলতে পারল না, হয়তো জিভে কথা নেই, না হলে শব্দ খুইয়েছে। চোখের সামনে সব কিছু এলোমেলো কেবল। মিথিলা আবার বুকে মাথা রাখলো, কেঁদে কেঁদে বলল, তুমি ছাড়া আমার কেউ নেই নাহিদ, বাবা মাও আমাকে বোঝা মনে করেন। এখন তুমিও যদি ফিরিয়ে দাও, আমি কোথায় যাব? মিথিলার হু হু কান্না থামছেই না। নাহিদের ভীষণ মায়া হলো, নির্মল মনটায় পাপ নেই বিধায় ধরে নিল সব কথাই সত্যি। সংকোচেই ভর্তি হাতটা তুলে কোনো রকম মেয়েটার মাথায় রাখলো সে, বলল, আমি আছি, কেঁদো না। তীব্র অফিসে ঢুকতেই সিকিউরিটি গার্ড আটকালেন। স্যার এখন লাঞ্চ করছেন, পরে যান। ছেলেটার মেজাজ এমনিতেই তুঙ্গে, সেই আগুনে ঘি পড়ল এবার। চোখে চশমাটা খুলে বোতামের খাজে গুজল, বলল তপ্ত স্বরে, তোর স্যারের বাপ এসেছে আর তুই আমার সাথে লাঞ্চ মারছিস? লোকটি তাজ্জব হলেন কিছু, এইভাবে তো একজনই কথা বলে। গোল গোল চোখে কিছুক্ষণ দেখলেন ওকে, পরপরই তুতলে বলেন, ছোট্ট স্যার, সরি স্যার, আমি সরি, আপনাকে স্যার চিনতে পারিনি স্যার। তীব্র একটু দমল, দোষ ওর নয়, দোষ তার বেশভূষায়। মুখ না খুললে কেউ চিনতেই পারে না। পাল্টা কিছু বলল না, তাই চোখ দিয়ে একপাশে সরতে বোঝালো। ভদ্রলোক সহসা সাইডে চেপে গেলেন। ও ঢুকলো ভেতরে। জামশেদ খাবার খাচ্ছেন, আজ একা নেই। এপাশে চেয়ারটায় আবুল বসে, তার সামনেও এক থালা খাবার। মসমসে জুতার আওয়াজে দরজার পানে চোখ তুলেন জামশেদ। অমনি হৈ হৈ করে বললেন, আরে এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তীব্রকে দেখে আবুল শটান দাঁড়িয়ে পড়লেন, ঠোঁটে লম্বা হাসি ঝুলিয়ে বললেন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? লাঞ্চ করেছেন? খাবার আনবো? তীব্র ওকে পুরো এগিয়ে গেল, সোজাসুজি বাবাকে বলল, ডেকেছেন কেন? জামশেদ ছুরি দিয়ে চিকেনের পিসটা টুকরো টুকরো করছেন, বলেন, হিমস তো কালে দিলাম, বিস্তারিত বলবো, দাঁড়াও। আবুল ভুগছেন দোটানায়। কথাটাকে তীব্র শুনেছে, ফের শোধালেন, ইয়েস স্যার, আপনি কি লাঞ্চ করবেন? তীব্র বিরক্ত চোখে চাইল। তুই খাচ্ছিস খা, আমাকে জ্বালাচ্ছিস কেন? আবুল কটমট করলেন মাথা নুয়ে। ভালো কথা বললেও দোষ, অসভ্য ছেলে। জামশেদ বললেন, আহা বল, এত কথা বলো না, চুপচাপ খাও। আবুল খেতে পারলেন না, তার ভেতরে দুরকম টানাপোড়েন চলছে, একটা আনন্দের আর একটা ভয়ে। এখন কোনটা জিতবে কে জানে। জামশেদের ঠোঁটের কোণায় চতুর হাসি, জল জল করছে চোখ মুখ। এই যে চোখের সামনে ছেলে আনচান করে দাঁড়িয়ে ছটফটাচ্ছে তার বুড়ির আশায়, সব যেন ভীষণ উপভোগ্য। বললেন, লাঞ্চ না করো, বসো অ্যাটলিস্ট। তীব্র তীক্ষ্ণতা বাড়ল, গাঢ় হলো সন্দেহ। তার বাবার মতিগতি সুবিধা নয়। ও বসল না, সরাসরি প্রসঙ্গ তুলল, আপনি কি পুষ্পিতার ব্যাপারে কিছু বলবেন? শব্দ করে হেসে উঠলেন জামশেদ। স্বাস্থ্যবান পরিপাটি শরীরটা দোল খেলো সাথে। ঠিক জায়গায় ঘা পড়েছে তাহলে। পরপরই কেমন ভোল পাল্টে নিলেন ভদ্রলোক, হাস্যমুখ বদলে ফেলেন কঠোর বাক্য উগরাতে। আমি অবাক হচ্ছি তীব্র,
এত দাম দিয়ে একটা ফ্ল্যাট কিনে তুমি কিনা ওনারের নামের জায়গায় অন্য একটা মেয়ের নাম বসিয়েছ? তীব্রর প্রশ্ন উত্তর মিলল। কপাল টান টান করে বলল, ও তাহলে খবরটা ওখান থেকে পেয়েছেন। যাক, পরিশ্রম আমারই কিছুটা কমে গেল। পুষ্পিতা কোনো অন্য মেয়ে নয় ড্যাড, সে আমার নিজের কেউ। কি উল্টাপাল্টা বলছো? তোমার নিজের কেউ মানে? বাই এনি চান্স তুমি কি এই মেয়ের জন্য এই গাজীপুরে হত্যা দিয়ে পড়ে আছো? তীব্র সদর্পে বলল। হ্যাঁ। জামশেদ হতবাক হয়ে বলে, এই জন্য একটা দামি ফ্ল্যাট তুমি মেয়েটাকে দিয়ে দিলে? হাউ রিডিকিউলাস! কেন? কি পেয়েছো মেয়েটাতে? আমি যদি ভুল না হই ও একটা রাস্তার মেয়ে, বাবা মা কিচ্ছু নেই, অন্যের বাড়ির আশ্রিতা। এমন চালচুলোহীন মেয়ের সাথে কি সম্পর্ক তোমার? তীব্র টেবিলে থাপড়ে বলল, ব্যাস, আমার সামনে ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। ও রাস্তার মেয়ে নয়, ও আমার সব। আমি ওকে ভালোবাসি। সেই থাপ্পড়টায় কেঁপে উঠলেন আবুল। প্রৌঢ় ঠোঁটটুকুল ঠকঠক করছে। অসভ্য ছেলেটা যদি বাপের রাগ ওনার উপর ঝেড়ে দেয়। সহতা দুপা পিছিয়ে গেলেন তিনি, যাতে হাত বাড়ালেও তীব্র ছুঁতে না পারে। জামশেদের স্তব্ধ বিমূর্ত। ভালোবাসো? তোমার মাথা ঠিক আছে? তুমি একজন মন্ত্রীর ছেলে তীব্র, ভুলে গেছো সেটা? তীব্র কঠিন গলায় বলল, আই ডোন্ট কেয়ার। আপনার মন্ত্রিত্বের জোরে আমি চলিনি, চলবো না। রাস্তার কেন, মেয়ে হয়ে যদি এই পৃথিবীর সবচেয়ে দুস্থ দুর্গত মেয়েও হয়, তাও আমি ওকে ভালোবাসবো, আর বিয়েও ওকেই করব। ঘোষণা দিয়ে তীব্র বেরিয়ে গেল। জামশেদ নির্বাক চেয়ে রইলেন। আবুল ঠোক গেলেন। বাপরে, কি তেজ ছেলে! চশমাটা বাম হাতে ওপরে ঠেললেন একটু। জামশেদের স্তম্ভিত মুখখানা খেয়াল করে ক্রূর হাসলেন পরপর। দাও দাও আগুনে আরেক ফোঁটা কেরোসিন ঢালতে বললেন, ছোট স্যারের সাহস দেখলেন স্যার? আপনার মুখের উপর এভাবেই কথা বলে গেল, আমি তো ভাবতেই পারছি না। জামশেদ কিছুক্ষণ থম মেরে রইলেন। চোখ তুলেন হঠাৎ, বলেন, গাজীপুরে কিছু লোক ঠিক করা বল, এক্ষুনি। ভদ্রলোক প্রশ্ন নিয়ে চেয়ে তিনি বললেন, তীব্র পৌঁছানোর আগেই ওই মেয়েকে সরিয়ে দাও। পৃথিবীর কোনো কোনায়ও যেন কোনো চিহ্ন না থাকে। উষ্ণ বাতাবরণ যেমন আচমকা ঝড়েই শীতল হয়ে ওঠে, জামশেদের একটি ঘোষণায় তেমন করে কক্ষের সব পাল্টে দিল। পুষ্পিতাকে অপহরণ, তারপর খুন, কি লোমহর্ষক পরিকল্পনায়! অথচ আবুলের প্রৌঢ় চেহারা চকচক করে ওঠে। তুই কালচে ঠোঁটের ভাজি বিভৎস হাসি। তাহলে এতদিনে একটা দারুণ সুযোগ মুঠ হয়ে আসছে তার। এই যে তীব্রের ফ্ল্যাট কিনে মালিকানা একটা মেয়ের নামে লিখে দিয়েছে। খবরটা তো জামশেদকে আবুলই পৌঁছে দিলেন। মেয়েটা কে? বাবা মায়ের পরিচয় কোথায় থাকে সব তার নিজের জোগাড় করা। তীব্রর সঙ্গে যে বেশ কমাস ধরে পুষ্পিতার মেলামেশা আছে, শুধু সেটুকুই চেপেছিলেন তিনি। চেয়েছিলেন ছেলে নিজে তার ফষ্টি নষ্টির কথা স্বীকার করে যাক। এই সুযোগে বাপ ছেলের একটা তুমুল লড়াই হবে, হচ্ছিল। কিন্তু জামশেদের নেতিয়ে পড়ায় কিছু আশাহত হন আবুল। যে আশা ফের দপ করে জ্বলে উঠল চোখে। তীব্রর কথা শুনে তো মনে হলো প্রেমের নেশায় বুঁদ হয়ে আছে। আর সেই প্রেমের বলি চড়াতেই মেয়েটাকে যদি জামশেদ সরিয়ে ফেলতে চান, দুজনের মাঝে কুরুক্ষেত্র বাঁধবে নিশ্চিত। আর এই যুদ্ধে হবে আবুলের ব্রহ্মাস্ত্র। এক ঢিলে দুই পাখি মারবেন তিনি। তীব্র না থাকলে জামশেদের মাথায় হাত বুলিয়ে নিজের স্বার্থ হাসিল করা, আবার জামশেদের ছায়া না থাকলে ওই অসভ্য ছেলেকে একটা উচিত শিক্ষা দেয়া। সেদিন চর মেরেছিল ওনাকে, ওই চর আবুল কোনোদিনও ভুলবেন না। একটা উপায় শুধু আসুক, চরটার দ্বিগুণ ফিরিয়ে দেবে ওকে। আবুলের বক্ষে তখন পৈশাচিক শ্বাস, চেহারায় উদ্বেলিত আনন্দ। স্ফূর্ত চিত্তে বলেন, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। জামশেদ মনোযোগ দিয়ে কিছু ভাবছিলেন। উনি যেতে নিলেই বললেন, না, দাঁড়াও। থামলেন ভদ্রলোক। চশমাটা রাখ থেকে উপরে উঠে এলেন একটু। জামশেদ নিজেই বললেন, দরকার নেই, বাদ দাও। আচমকাই সিদ্ধান্ত বদলে হোঁচট খেলেন আবুল। অবাক কণ্ঠে বললেন, কেন স্যার, হঠাৎ কি হলো? জামশেদ চেয়ারে পিঠ হেলিয়ে বড় আরাম করে বসলেন। চোখে মুখে পাকা রাজনীতিবিদের ছাপটা স্পষ্ট ফুটে উঠল। বললেন, কিছু হয়নি। আসলে ভেবে দেখলাম মেয়েটাকে মেরে আমার কোনো লাভ নেই, বরং ক্ষতি। আবুল বুঝলেন না। মুখায়বে কৌতূহল। জামশেদই বললেন,
যাকে তীব্র এত ভালোবাসে তাকে সরানোর কাজ সে একমাত্র আমার হবে, এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার ছেলের আছে। যা বেপরোয়া, একবার যেতে গেলে পুরো গণভবনের সেনা পাঠিয়েও রাখতে পারবো কিনা সন্দেহ। ব্যাপারটাই অহেতুক সম্পর্ক খারাপ হবে, বুঝলে? আমার একমাত্র বংশের প্রদীপকে চটিয়ে কি লাভ বলো তো আবুল? ভ্রু উচারেন ভদ্রলোক। আবুলের মুখ কালো হয়ে গেল। উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু স্যার, তাই বলে অমন চালচুলোহীন অনাথ মেয়ে কিনা ছোট স্যারের বউ হবে? আপনার সম্মান কোথায় যাবে তাহলে ভেবেছেন? কথার পিঠে শব্দ করে হেসে উঠে জামশেদ। মাথা নেড়ে বললেন, তুমি ভীষণ বোকা, আর এই জন্যই তোমার নাম আবুল। হাসি আর কথা দুটোই সূচের মতো আবুলের এগোতে গিয়ে ফুটল। ভেতর ভেতর ফেটে পড়লেন রোষে। জামশেদ বললেন, আমি তোমার মতো করে ভাবছিলাম না বলেই আজকে আমি এই চেয়ারে বসে আছি। আমাদের চিন্তাধারায় আমাদের দুজনের তফাতে আবুল। শোনো, আমি মন্ত্রী, দেশের সবাই আমাকে এক নামে চেনে। এখন কোনো মন্ত্রী যদি জেনে শুনে একটা অসহায় মেয়েকে নিজের বাড়ির বউ করে আর খবরটা পুরো দেশের কাছে ছড়িয়ে যায়, তখন ব্যাপারটা কোথায় পৌঁছবে ভেবে দেখেছো একবার? পুরো দেশ আমার উদারতায় মুগ্ধ হয়ে আমাকে মাথায় তুলে নাচবে আবুল। প্রতিটা চ্যানেলের শিরোনাম হবে, অনাথ মেয়েকে বাড়ির বউ বানিয়ে মহত্বের পরিচয় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। চারদিক সরব থাকবে এ নিয়ে। আমাকে দেখিয়ে দেখিয়ে ওরা অন্যকে উদাহরণ দিবে। পত্রিকার হেডলাইন হব আমি। কেউ কেউ আমার এই উদারতাকে ফেরেস্তার সাথে তুলনা টেনে বসবে। এদেশের মানুষ বড্ড সরল আবুল। এরা একটা কিছু পেলেই হলো, একটা ভালো দেখলেই হলো, তোমার অতীতের সব খারাপ ভুলে যাবে, একেবারে নেচে কুদে আইডল বানিয়ে ফেলবে তোমায়। আর এটাই হবে আমার মুখ্যম চাল। সরকারের কাছে নিচের কোডিং ইমপ্রেশন ধরে রাখতে হলে আমাকে নিজের বংশ মর্যাদার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আবুল। তীব্র যা বলছে তাই মেনে নিব, বুঝেছ? একটু আগে যা বললাম ভুলে যাও সব। আবুল হতবাক চেয়ে রইলেন। জামশেদকে তিনি যতটা সোজা ভাবেন, এ লোক দেখি ততধিক ঘোরেল। কি প্যাচাল বুদ্ধি মাথায়। কিন্তু স্যার, আমিও কিছু কম চাই না। আপনার স্বার্থ সিদ্ধি চেয়ে দেখার মতো ধৈর্য আবুলের নেই। একবার যখন মেয়েটাকে নিয়ে ঝামেলা হয়েছে, বহিঃশিখা জ্বলেছে আপনাদের দুজনের মাঝে, তখন এই শিকায় ফুলকি আবুল তুলবেই। বাপ ছেলের এমন টান টান লড়াইটা তো এভাবে মিটতে দেওয়া যাবে না। পুষ্পিতার গায়ে এখন আঁচ লাগলেও তীব্র আপনাকে সন্দেহ করবে, আর ঠিক সেই চালটাই চালবে আবুল। লোকও ঠিক হবে, মরবেও মেয়েটা, শুধু আপনার আদেশের জায়গায়। আদেশ দেব আমি, তবে আপনি কিছু ভাববেন না স্যার। ধরা পড়লে নাম আপনারই হবে। এত বছর ধরে আপনার নুন খাচ্ছি, এটুকু কৃতজ্ঞতাবোধ না থাকলে হয়? আবুলের চেহারায় হিংস্রতার আলো। বিস্তর ভাবনার ইতি টানতেই অষ্টপুটে ক্রূর হাসি তুললেন। জামশেদ টেবিল হতে মুঠোফোন ওঠান। কানে গুঁজতেই তিনি সতর্ক কণ্ঠে শুধান, ছোট স্যারকে ফোন করছেন স্যার? হ্যাঁ, যেভাবে রেগে মেগে গেল, ডেকে বলি কথাটা, খুশি হবে। আবুল শশব্যস্ত বললেন, না না স্যার, ফোন করবেন না। ছোট স্যারের এখন মাথা গরম, ফোন ধরবে কিনা সন্দেহ। মেজাজটা একটু ঠান্ডা হোক, তারপর না হয় আস্তে ধীরে বলবেন। জামশেদের ভ্রুয়ের মাঝে রেখার মেলা বসল। তিতি বিরক্ত হয়ে বললেন, সব বিষয়ে তোমাকে এত পাকামো করতে কে বলেছে আবুল? পিয়ের মতো থাকো। আমার ছেলে আর আমার মধ্যে তোমাকে যথেষ্ট ঢুকিয়েছি, ব্যাস এইখানেই ক্ষান্ত দাও। এর বেশি এক পাও বেশি ঢোকার চেষ্টা করো না। আবুল মাথা নোয়ালেন। অন্তরের ক্ষোভ অন্তরে রইল। সেখানে জেগে উঠল সংশয়। খুব করে চাইলেন তীব্র ফোন না তুলুক। জামশেদের কল ততক্ষণে চলে গেছে, কিন্তু রিসিভ হলো না। মুখের ওপর জেদের বসে খট করে লাইন কাটল ছেলেটা। ভদ্রলোকের প্রৌঢ় আদরে কিছু হতাশার ছাপ পড়ল। যেই চিহ্ন দেখে আবুল বুঝে ফেললেন ঘটনা। অমনি স্বস্তিতে বুক ফুলিয়ে শ্বাস নিলেন এক চোট। নুহা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কিন্তু তখন পুরো ঘর ফাঁকা। মা অফিসে, পুষ্পিতা কলেজে, কিন্তু মিথিলা কোথায়? ও সারা ঘর খুঁজল, পেল না। ভাবলো হয়তো ছাদে গিয়েছে। এত মাথা ঘামানোর কিছু নেই। মেয়েটা কোনো রকম হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়ো। আয়শা পই পই করে বলে গেছেন মিথিলার আপ্যায়নে যেন ত্রুটি না থাকে। হালকা ছ্যাঁকা দেওয়া রুটিগুলো টেবিলে রেখে গিয়েছেন তিনি।
এখন শুধু তাওয়ায় দিয়ে ভালো করে সেক দিলেই হবে। নুহা বড় থালাটা হাতে তুলতে গেল, তখনই ঘরে এলো মিথিলা। পা আর দরজা খোলার শব্দে থামলো তরুণী। কৌতূহলে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে আপু? রাগডাকহীন জবাব এলো, নাহিদের কাছে। প্রশ্ন শুনে নুহার চপল চোখ থমকায়, হকচকায় অল্প, শুধু টলল তার শীর্ণ হাত। মুখখানার ফ্যাকাশে দশায় মিথিলার বুক আনন্দে ভরে গেল। আগ বাড়িয়ে বলল, আসলে কি বলতো, নাহিদের সাথে আমার 2 বছরের প্রেম সম্পর্ক ছিল। মাঝে বিয়ের চক্করে আলাদা হয়ে গেছিলাম, কিন্তু ছেলেটা এত ভালোবাসে আমায়, বিয়ের পরেও আমার অপেক্ষায় পথ চেয়েছিল। আমারও তো পলাশের সাথে তালাক হয়ে গেছে। যখন নাহিদকে বললাম কথাটা, খুশিতে সে কি কান্না ওর, খুব অনুনয় করলো ওর কাছে ফিরে আসতে। ও নাকি এখনও আমাকে ভালোবাসে। এতদিন নাকি আমার জন্যে অন্য কাউকে জীবনে জড়ানো তো দূর, কারোর দিকে ফিরেও তাকায়নি। শেষ দুটো লাইনে মিথিলার গলার জোর বালো। তারপর চোখের কোণা তুলে দেখল নুহার প্রতিক্রিয়া কি। সে মেয়ে করুণ দশায়, মেয়েতেই রক্তশূন্য মুখবিভরে কোনো সজীবতা নেই। শক্ত করে চেয়ারের হাতলটাকে দুহাতে চেপে আছে, চোখের ভেতর সমুদ্র জাগার ভাব। কানের পাশে মিথিলার কথাগুলোই শুধু গোল গোল হয়ে ঘুরো। নাহিদ মিথিলার মধ্যে সব ঠিক হয়ে গেছে। এত ভালোবাসা মানুষটার, সেজন্যই বুঝি ওর ভালোবাসাকে দু পায়ে সানন্দে ঠেলে দিল। মুখের ওপর পাষণ্ডের ন্যায় ঘোষণা করলো ভালো না বাসার কথা। উদাস নুহার কাঁধে হাত রাখলো মিথিলা। কি ভাবছো? মেয়েটার চটক কাটে, নড়লেও ফিরল না। অক্ষিকোটের জল লুকিয়ে মাথা নাড়ল। কিছু না, নাস্তা দিচ্ছি দাঁড়াও। মিথিলা ঠোঁট টিপে হাসল। আকাশে চাঁদ উঠলে কি লুকিয়ে রাখা যায়? ও তো বেশ জানে নুহার মনের অবস্থা কি, আর এটাই যেন তার আনন্দের অন্যতম কারণ। মনে মনে বলল, আমার নাহিদের দিকে হাত বাড়ানো কেমন লাগছে এখন নোহা? এবার বোঝো মজা। আহারে বাচ্চা মেয়েটা কেন যেন মরতে নাহিদ কি ভালো লাগাতে গেল। এখন প্রতিদিন তোমার সামনে নাহিদের সাথে প্রেম করব, আর তুমি বসে বসে দেখবে। তারপর টেনে টেনে বলল, খাবো না বুঝলে। নাহিদটা না খাইয়ে ছাড়লো না, একেবারে নিজের হাতে খাইয়ে দিয়েছে। চকিতে ফিরল নুহা, নিস্তব্ধ আওড়ালো, উনি তোমাকে খাইয়ে দিয়েছেন? হ্যাঁ, এত অবাক হচ্ছে যে? আগেও তো খাইয়ে দিত। আমরা যখন দেখা করতাম ও আমার হাতই ছাড়তো না জানো। সত্যি ছেলেটা এতদিনে একটুও বদলায়নি। ওর পাগলামোগুলো দেখলে মাঝে মধ্যে তো আমি বিরক্ত হয়ে যাই। নুহার চোখ জ্বলছে, পুড়ে ছাড়খাড় তার বুক। কাষ্ঠ হেসে ভাবল, একজন ভালোবাসা পেয়ে বিরক্ত হয়, আর একজন চেয়েও পায় না। মিথিলা বলল, আমি একটু বের হব বুঝলে। এখানে নাকি জিনিসপত্রের দাম অনেক কম। ভাবছি কিছু কেনাকাটা করি, তুমি যাবে আমার সাথে? আনত চিবুকে মাথা নাড়ল নুহা। মিথিলা এক কথায় ঘরে চলে যায়, ঠোঁটের ভেতর কুটির হাসি। ফিরে এলো ব্যাগ হাতে। থাকো, হ্যাঁ আমি যাবো আর আসবো। ও বেরিয়ে গেল। কিছুটা তাড়াহুড়া পায়। একটা মিথ্যে বলেছে এখন বাইরে গিয়ে সবার আগে নাস্তা করতে হবে। বিয়ের সময় পলাশ দেনমোহর শোধ করেছিল, সেসব মিথিলা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে। আপাতত হাত খরচা নিয়ে চিন্তা নেই, সামনেও হবে না। নাহিদ আছে তো। তার প্রস্থান পথে চেয়ে চেয়ে নুহার দুচোখ জলে ছাপিয়ে যায়। আটকে রাখার ইচ্ছে হলো না, বরং বাঁধের স্বাদ খুলে দিল। অমনি তেতে আসা বর্ষার ফোঁটা হয়েই সেসবে ছিটকে পড়ল টেবিলে। সকালের খাবার সামনে নিয়ে কেবল বসল নাহিদ, কিন্তু অন্যমনস্ক চিত্তে খিদের দেখা নেই। এখনও মাথার মধ্যে ছটফটিয়ে ঘুরছে মিথিলার কথা। আর এখানেই তার সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। মিথিলার বিয়ে ওর বাবা জোর করে দিয়েছিলেন, কিন্তু নাহিদের তো কখনো এমন কিছু মনে হয়নি। যতবার সেই মেয়েটার সঙ্গে ফোনে অনুনয় বিনয় করত, মিথিলা তো প্রতিবার তুচ্ছতাচ্ছিল্য করেছে। নম্বরটা অবধি ব্লক করা ছিল, কারণ একটাই, তার রোজগার ছিল না, এখনও নেই। কিন্তু তফাৎ হচ্ছে এখন সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তখন চায়নি। প্রথম চাকরিটা যাওয়ার পর আবার অনেক জায়গায় সিভি জমা করেছে নাহিদ। কোথাও না কোথাও তো ডাকবে, কিন্তু তখন
তখন তো মিথিলা পলাশের সাথে তাকে তুলনা করেছিল, কানাডায় বিলাসবহুল জীবনের জন্যই তাকে বিয়ে করবে না এসবও বলেছিল। তাহলে আজ হঠাৎ কি শুনছে সে? কোনটা সত্যি? মিথিলার ওই কানা না ওর কথা? ও বোকা ঠিক আছে, কিন্তু তাই বলে সত্যি মিথ্যের তফাৎ বুঝবে না? মন তো বলছে মিথিলার কথা মিথ্যে, আর মস্তিষ্ক বিভ্রান্ত। নাহিদ কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ফোঁস করে শ্বাস ফেলে রুটির টুকরো মুখে তুলতে গেল। কি মনে করে থামলো ফের। চোখের পর্দায় নুহার মলিন মুখটা ভাসতে তার বুক মোচড় দেয়। আচ্ছা, নুহা কি খেয়েছেন? কাল রাতেও তো কিছু খেলো না। অন্তত নাহিদ খেতে দেখেনি। যার জন্মদিনের জন্য এত কিছু রান্না হলো, একটা দানাও মুখে নেয়নি সে। সকালে খেয়েছেন তো? ওকে গিয়ে দেখবে একবার। এখন তো ওনার ভার্সিটিতে ভ্যাকেশন চলছে, নিশ্চয়ই বাসায়। নাহিদ তৎপর উঠে গেল। দরজা খোলা তখনও। চৌখাটে এলে ভেতরের ডাইনিং টেবিলে দেখা যায় নুহা সেইখানেই বসে, শুধু টেবিলের ওপর থাকা দু হাতের ওপর মাথা ঠেসে রাখা। একটু পরপর পিঠ কাঁপছে। নাহিদ থমকে দাঁড়ালো। নুহা কি কাঁদছেন? কেন? আন্টি কিছু বলেছে? পরপর মনে হলো মায়ের বকুনিতে কেঁদে ভাসানোর মতো মেয়ে নুহা নয়। তাহলে কোনোভাবে ওর জন্যে নয়তো? উৎকণ্ঠায় চৌচির হয় ছেলেটা। এক পা বাড়াতে চেয়েও ফিরিয়ে নিল, আবার বড় মায়া নিয়ে ডাকলো, নুহা। চেনা স্বরে ত্রস্ত মাথা তুলল মেয়েটা। অদূরে দাঁড়িয়ে নাহিদ। প্রশস্ত লম্বাটে ছেলের মুখে অপার সাজের প্রভা। এই মুখ স্বপ্নে কতবার দেখে দেখে নুহার দিন কেটেছে। কে বুঝবেই বা কাকে? তবে প্রেমের তাণ্ডবে তার বুকে ক্ষণিকের কিরণ ছুটে এলো। সেকেন্ড কয়েক কাটল, পরপরই তা নিভে গেল আবার। নাহিদ এখানে কেন এসেছে? নিশ্চয়ই মিথিলাপুর জন্যে। নুহা চোখ মুছল। ওপাশ থেকে হেঁটে এলো হনহন করে, দাঁড়ালো মুখোমুখি। শক্ত কণ্ঠে শুধালো, কি চাই? নাহিদ উত্তর দিল না। তার পূর্ণ চোখ নুহার মুখ বিবরে। প্রথমে কি না কে জানে, তবে আজকে মেয়েটার শ্যামলা বদন দেখতে বড় মনোযোগ দিল নাহিদ। লালচে ভেজা চোখ দুটো কি টানা টানা, তেজে ফুসে ওঠা চোখানা, শুষ্ক ঠোঁট কাঁপছে। আচ্ছা, এই চোখ দেখে দেখে নাহিদকে একটা কবিতা লিখতে পারবে না? জীবনানন্দের মতো বলতে পারবে না? মিস নুহা, আপনার রূপ শ্রাবন্তীর কারুকার্যের মতো। বহুদূর হতে দেখেও কোনো দক্ষ নাবিক নির্নিমেষ দিশা হারাতে পারবে। পরপরই সচেতন হলো নাহিদ। ছি ছি, এসব কে ভাবছে? নুহা তো ওর বন্ধু। বন্ধুকে নিয়ে এমন নিচু চিন্তা ওর মনে এলোই বা কেন? তার চুপ থাকা আর চেয়ে থাকা দুইয়ে মিলে যেন নুহার দুঃখে এক মুঠো ঘি ঢেলে দেয়। স্ফুলিঙ্গের ন্যায় জেলে জ্বলে ওঠে ক্রোধ। থমথমে গলায় বলে, মিথিলা আপুকে খুঁজতে এসেছেন তাই না? আপু নেই, যান এখন। নাহিদ নড়ে উঠল। ধ্যান ভাঙল তার। তাজ্জব চোখে বলল, তা কখন বললাম? নুহা বলল, বলেননি? আমি বুঝেছি। না হলে আপনি আমাদের ঘরে কেন আসবেন? মিথিলা আপু ছাড়া তো এখানে আপনার আর কিছু নেই। কথাটা কি ছিল জানা নেই, কিন্তু নাহিদের বুকে ধুম করে লাগলো। মনের ভেতর জেগে ওঠা প্রশ্নের পিছু নিয়ে ভাবল, সত্যি কি আমার এখানে কিছু নেই? নাহিদের প্রত্যুত্তর না পেয়ে নুহার অন্তঃপট খান খান হয়। মানুষটা তাহলে সত্যি মিথিলার খোঁজে এসেছে? তার রাগের বশে উগরে দেয়া কথাটাও কি আরামসে মেনে নিল? ভালো না বাসুক, বন্ধুত্বের খাতিরেও কি বলতে পারতো না? কে বলছে আমার এখানে কিছু নেই? এই যে আপনি আছেন নুহা, আমার বন্ধু। নুহার কান্নার ঢেউ আবার ধেয়ে এলো। ফ্যাসফেসে চিত্ত হতে মুক্তি চাই তার, কিন্তু নাহিদ সামনে থাকলে আদৌ কি সম্ভব এসব? বোঝা স্বরে অতিষ্ঠতার সুর টানল সে। বিরক্ত গলায় বলল, আপনি প্লিজ এখন আসুন, আপনাকে আমার সহ্য হয় না। ঘোষণা দিয়ে মুখের উপর ধরম করেই দরজা চাপায় নুহা। নাহিদের কণ্ঠ বিহ্বলতায় রোধ হয়ে পড়ল। পোড়া মরণ শ্বাস ঠিকরে এলো বুকে। মিথিলার বিয়েতে কি এমন কষ্ট হয়েছিল, নাকি এর চেয়েও বেশি? নাহিদ হিসেব মেলাতে পারল না। শুধু বুঝল নুহার অবজ্ঞা দেখার মতো যন্ত্রণা তার জন্য পৃথিবীতে নেই। মাথার উপর যেদি সূর্য আড়াআড়ি বসছে। বাতাসে কেমন খড়খড়ে ভাব। পুষ্পিতা মুখ কালো করে ব্যাগ থেকে ফোন বের করলো। তীব্র কলেজে আসেনি, আর এখন স্যার না এলে সবকিছু বিবর্ণ লাগে তার।
কত কষ্টে ক্লাসে মন টিকিয়ে রেখেছিল। পুষ্পিতা হাঁটতে হাঁটতেই তীব্র নম্বরে ডায়াল করো। সে মানুষ ড্রাইভিংয়ে তখন। বাবার সাথে একটা শক্ত লড়াইয়ের পর ক্ষিপ্ত মেজাজ তুঙ্গে। এই সময় মুঠোফোনের শব্দটা সেথায় ক্যারোসিন ঢালার মতো। বড্ড বিরক্ত হলো তীব্র। পাশের সিটে রাখা ফোন ও কপাল কুঁচকে চায়। দৃষ্টিতে অনীহা, অথচ স্ক্রিনে সেভ করা নাম্বারটা সেই অনীহা ভাসিয়ে নিল দূরে। ফোন তুলল তীব্র, কল কেটে ব্যাক করো। তুখর রাত এক রোহমায় চাপা দিয়ে খুব শান্ত গলায় বলল, বলো। পুষ্পিতা মন খারাপ করে বলল, আপনি কলেজে এলেন না কেন স্যার? প্রশ্ন নয়, তীব্রর ক্ষুব্ধতার অননেই এ এক পশলা মাখা বৃষ্টি। মুহূর্তে কঠিন চিবুক শিথিল হলো তার। শুধালো, মিস করেছো? মেয়েটার আদ্র জবাব, সারাদিন পর হাসল তীব্র, জানালো, কাছাকাছি আছি। আর কিছুক্ষণ লাগবে? তাড়াতাড়ি আসবেন। কেন? তাড়াতাড়ি এলে সেদিনকার ধারটা কি আজ ফ্রিতে দেবে? পুষ্পিতা আইঢাই করে ওঠে, অসহ্য আওড়ায়। উফ, আবার? মেয়েটা রাস্তার একপাশ ধরে হাঁটছিল, পুরো মনোযোগ মুঠোফোনে। প্রিয় পুরুষের সাথে কত কথা তার। কড়া রোদটা অব্দি সে আলাপ তোরে প্রতাপ দেখাতে ব্যর্থ। ঠিক সে সময় সজোর একটা মাইক্রো ব্রেক কষল পাশে। পুষ্পিতা হক চকায়, বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। শীর্ণ হাত থেকে খসে পড়ে ফোন। খট করে লাইন কেটে গেল। তীব্রর কথা থামে, অবাক হয়। কথার মধ্যে ভীতু মেয়ে লাইন কাটবে কেন? সে ত্রস্ত কল দিল, কিন্তু মেয়েলি ঋণে স্বর ছুটে এসে জানালো নম্বর সুইচ অফ। তীব্র অস্থির হয়ে পড়ল, সাথে বাড়িয়ে দিল ড্রাইভিংয়ের গতি। তার ভেতরটায় অশনি সংকেত বাজনা ছুটিয়েছে। মনে হচ্ছে সামনে কিছু একটা হবে, যার ক্ষমতা আচমকা জাগা সুনামির থেকেও ভয়ানক, যা এক ধাক্কায় লণ্ডভণ্ড করে দেবে তার জীবনের সমস্ত সুখ। গাড়ির ভেতর হতে দুজন মুখোশধারী লোক লাফিয়ে নামায় পুষ্পিতার মস্তিষ্ক রুদ্ধ হয়ে যায়। চেঁচাবে, পালাবে, কিন্তু বিবশ শীতেই মেয়েটা নড়তেই পারল না। একজন তার হাত চেপে ধরল, অন্যজনের হাতে ক্লোরোফর্ম মাখা রুমাল। পুষ্পিতার শ্বাস থেমে যায় আসন্ন দশা ভেবে। রুমাল হাতের লোকটি যখনই হামলে আসবে, সম্মুখে হতে তেড়ে আসা প্রকাণ্ড লাথিতে ছিটকে পড়লেন দূরে। ভীত সন্ত্রস্ত পুষ্পিতা চকিতে পেছনে ফিরল। ফর্সা মুখের আগন্তুক তার দৃষ্টির তোয়াক্কা করেনি। অন্য লোকটাকেও প্রহার করল সহসা। দুজনেই পিচের বুকে লুটিয়ে থাকে, ঘাবড়ে যায়। পাল্টা আঘাতের সাহস না করে ত্রস্ত গাড়িতে উঠে বসে। তাদের উপর দায়িত্ব কেবল পুষ্পিতাকে তুলে নিয়ে যাওয়া। সাই সাই ছোটা গাড়ির পেছনে দুপা দৌড়েও থামল আগন্তুক। পুষ্পিতা ত্রাসে চুবুথুবু। পরপর ঘটা ঘটনায় স্নায়ুরাও বিকল হয়ে আছে। আগন্তুক মাটি হতে তার কাঁধের ব্যাগ তুলল, ধুলো ঝেড়ে ঝুড়ে এগিয়ে দিল সামনে। নাও। পুষ্পিতা বিস্মিত, ব্যাগটা ধরো বিভ্রমে ভুগে। লোকটাকেও আগে কখনো দেখেছে বলে মনে হয় না, অথচ তুমি করে বলছে। তারপর আশপাশ চেয়ে ফোন খুঁজল সে। মানুষটা শুধালেন, কি খুঁজছো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলে, না মানে আমার ফোনটা। আগন্তুক নিজেও খোঁজে, এক কোণায় ঘাসের ওপর পড়ে আছে সেটা। গিয়ে তুলে আনলো। বাটন ফোন খুলে 3 ভাগ হয়ে গেছে। মানুষটা নিজ দায়িত্বে ব্যাটারি সহ ব্যাকপার্ট আটকে সব ঠিকঠাক করে দিল। বিজয়ের শ্বাস নিয়ে বলল, নাও, হয়ে গেছে। ফরচুনেটলি ডিসপ্লে ভাঙেনি। পুষ্পিতার অবস্থা দুরূহ। সে অচেনা অজানা মানুষ এমনভাবে কথা বলেছে যেন বহুদিনের চেনা। প্রশ্নখানা সে মনে চেপে রাখতে পারে না, বলেই ফেলল, আপনি কি আমাকে চেনেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল সে, হ্যাঁ, চিনবো না কেন? তুমি তো পুষ্পিতা, তাই তো? মেয়েটার কণ্ঠ শৃঙ্গে। আপনি কি করে জানলেন? সে মানুষ চমৎকার করে হাসল, গর্বের সাথে জানালো, আমি সাফিন, তীব্রর বন্ধু। তোমাকে সেদিন ভুল করে আমিই তুলে নিয়ে গিয়েছিলাম। পুষ্পিতা চমকে বলল, কি? হাঁ করে আগাগোড়ায় মানুষটাকে দেখল সে। সাফিনের চেহারা হাস্যোজ্জ্বল, বেশ লম্বা, কিন্তু তীব্রর বন্ধুদের তো ও চেনে। কই, একে তো কখনো দেখেনি। সাফিন মতো ব্যাপারটা বুঝতে পারলো, নিজেই বলল, আমি ঢাকায় থাকি, চাকরি রেখে আসা হয় না এখানে। তবে এখানে বেশ কদিনের ছুটি নিয়ে এলাম। বন্ধুত্বের ছাড়া এখানে একা একা মন টেকে না। পুষ্পিতার সব উত্তর মিলল, কিন্তু সাফিনকে ছাপিয়ে তার নিবাসন ঘুরে গেল ফোনের দিকে। তীব্র তো লাইনে ছিল। কিছু কি শুনেছেন? সাফিন জিজ্ঞেস করলো তখনই। আচ্ছা, ওরা কারা ছিল, চেনো তুমি?
পুষ্পিতা শুকনো মুখে মাথা নাড়ল। ভয় এখনো কাটেনি। সাফিন বুঝে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, আচ্ছা ছাড়ো, গন্তব্য যখন এক, চলো একসাথেই যাই। হাত তুলে 4 চাকার ভ্যান ডাকলো সে। আগে নিজে বসে বলল, এসো। ভ্যান দেখে স্বস্তি পেল পুষ্পিতা। গুছিয়ে বসলো এক পাশে। এখনো তার মাথার ভেতর একই প্রশ্ন ছুটছে, লোকগুলো কারা? ওকেই বা ধরতে এসেছিল কেন? তীব্র গাড়িতে রয় দুটো ডানা পিঠে বসিয়ে উড়ে এসেছে যেন। জোরালো চাকার গতিতে পুষ্পিতার ফোন বন্ধ পাওয়ায় আধা ঘন্টার রাস্তায় ইটি টেনেছে। মিনিট 15 মাথায় গাজীপুরে ঢোকার পরই ওদের কলেজ। সেখানটা ফাঁকা দেখে তীব্র জিপ ছুটিয়ে বাড়ির দিকে এলো। পুষ্পিতারা ততক্ষণে পৌঁছে গেছে। সাফিন ভাড়া মেটালো ভ্যানের। এক পল আর চোখে দেখলো মেয়েটাকে। রক্তশূন্য চিবুক গলায় ঢুকেছে তার। আহারে, ভয় পেয়েছে খুব। পুষ্পিতাকে সহজ করতে কথা খুঁজলো। গলা খাকারি দিয়ে বলল, আমি এখন মিরাজদের বাসায় যাব, বুঝলে? তীব্র বোধহয় বাড়িতে নেই, তুমি যাও। আর এসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা তো সবাই আছি তোমার সাথে। সাফিনের এত কথায়ও অভয় পেল না পুষ্পিতা। মনের ভয় ডর তার মনেই জেগে রইল। অথচ সেই একদিন তীব্র সামান্য আমি আছি বলাতে একটা ছেলেকেও চর মেরে দিল কেন? তখনও তো ও মানুষটাকে ভালোবাসেনি। তাদের ভেতর আহামরি সম্পর্কও ছিল না। অথচ তীব্রর একটা কথাই ভীতু পুষ্পিতাকে এক মুহূর্তের জন্য কেমন সাহসী বানিয়েছিল। ভাবতে গিয়ে পুষ্পিতা অনুভব করো ব্রহ্মাণ্ডের বুকেই একটা শূন্যের ন্যায় একা দাঁড়িয়ে সে। রাস্তায় এত মানুষ পাশে, সাফিন এসবেও তার কিচ্ছু যায় এলো না। চারপাশে আশ্চর্য এক খড়খড়ে শূন্যতা, যে শূন্যতায় তীব্র পাশে নেই। পুষ্পিতার মনে হলো একটা রিক্ত শুষ্ক মরুভূমির মাঠে ছুটছে সে। জলের হাহাকারে বুক মেতেছে, তৃষ্ণার তোপে গলা ফেটেছে, কিন্তু সুরাহার ফল হিসেবে তীব্রর দেখা মিলছে না। ঠিক তখনই পরিচিত ওই লাল জিপটা কোত্থেকে ছুটে এসে থামলো। সিট হতে হাওয়ার মতো নেমে এলো তীব্র। পুষ্পিতার ব্যগ্র দৃষ্টি বর্তায় সে পথে। প্রখর শুকনো গলায় এ যেন বরিশার ঝুমঝুম আগমন। মেয়েটার নির্জীব চোখ এক লহমায় পাল্টে সজীবতা এলো। তীব্র সামনে এসে থামে। বক্ষপটে শ্বাসের গতি জোরালো। খসখসে হাতে পুষ্পিতার গাল ছুঁয়ে বলল, কি হয়েছে তোমার? ওভাবে ফোন কাটলে কেন? মেয়েটা জবাব দিল না। গালের ওপর তীব্রর হাতটা ছুলো বড় আলতো করে। এক্ষুনি যে শূন্যতায় হাহুতাশ ছিল বুকে, তড়ি মিটে গেছে তা। ভালোবাসার এত জোর, এত ক্ষমতা। চোখ ছলছল করে উঠল পুষ্পিতার। তীব্র আরো উদ্বেগ হয়ে পড়ে, কিছু বলতেই যাবে, ঠিক চোখ পড়ে পুষ্পিতার পেছনে। অমনি হাসল সাফি, উৎফুল্ল চিত্তে শুধালো, কেমন আছিস? তীব্র অবাক হয়ে বলল, তুই এখানে আসবি বলিসনি তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু দেখ এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আচ্ছা, ওকে একা একা ছাড়িস কেন? এখানে এসেছে বেশি দিন তো হয়ওনি। গাজীপুর তো কেমন জায়গায় তুই তো জানিসই না। আমি সময় মতো না হলে কি যে হতো। তীব্র বুঝতে না পেরে বলল, কেন, কি হয়েছে? সাফির সবটা সবিস্তারিত বলল। তীব্র বিস্মিত, স্তব্ধ, ঠোঁট ফাঁকা করে চাইল পুষ্পিতার পানে। নজরের অর্থ হয়তো বুঝে নিল মেয়েটা। বলল মিহি গলায়, আমি ঠিক আছি এখন। উনি আশায় ওরা কিছু করতে পারেনি। কিন্তু তীব্রর চিবুকের ধার অচিরেই কঠিন থেকে কঠিন হয়ে যায়। চোখের ভেতর সদর্পে জ্বলে ওঠে শিখা। দুজন লোক পুষ্পিতাকে তুলে নিতে চেয়েছিল। এসব তো এমনি এমনি হবে না। এই কাজকার কে লোক পাঠিয়েছিল? তার মাথার মধ্যে জেগে ওঠে বাবার নাম। পরপরই তা নাকচ করল তীব্র। এতটা বোকা জামশেদ নন। ভীতু মেয়েকে নিয়ে মাত্রই যে লড়াই শুরু হলো, সেখানে সেই মেয়েকে আঘাত মানে তীব্রর সন্দেহের তীর যে ওনার দিকেই যাবে, সেটুকু বোঝার মতো অভিজ্ঞতা মন্ত্রীর আছে। তাহলে ওই কক্ষে আরও একজন ছিল, আবুল। তীব্রর মন বলল, তীক্ষ্ণতা বলল, এইসব ওই বুড়ো কুলাঙ্গারটার কাজ। সে দাঁত খিচড়ে নীরব ছক সাজানো মাথায়, যাতে স্পষ্ট লেখা, আবুল, দুর্ভাগ্যের জন্য তৈরি থাকিস। তীব্রর ভাবনা কাটল পুষ্পিতার আওয়াজে। এতক্ষণে মেয়েটা সহজ হয়েছে কিছুটা। বিস্তর পথের পরেও তীব্রর এটুকু সান্নিধ্যেই স্বস্তি ফিরেছে বুকে। বড় বিনয়ী গলায় বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি ছিলেন বলেই হয়তো আজ বেঁচে গেছি। উত্তরে দারুণ ভঙ্গিত হাসল সাফিন।
কিন্তু তার তীক্ষ্ণ নজর পড়ে রইল তীব্রর হাতের ওপর, যেটা পুষ্পিতার পিঠ চড়িয়ে পেলব বাহু আঁকড়ে বসেছে। দুপুরে রোদের তাপে শস্য খেতে প্রকৃতির ঝুমঝুমির সুর বাজছে। আলোতেই মাখা প্রজাপতির সাথে পাল্লা দিয়েছে মেঘ। চারদিকে হেমন্তের শীতল বাতাস। সকালের মুহূর্তটা আজ বড্ড তাড়াতাড়ি পার হলো। ঘড়িতে সময় অনেক চঞ্চলতায় মোড়ানো। নৈসর্গের মাঝে বুকের ভেতর এক পশটা বিষাদ নিয়েই নাহিদ বিছানায় শুয়ে আছে। পাশের টেবিলে সকালে সেই শুকনো বাসি রুটি, কোনায় টলমল টল করেছে গ্লাসের জল। নিরলস দুপুরে নাহিদের উদাস মন কোনো দিকে নেই। ভাবুক চিত্তেই কেবল নুহার দখলদারি নিয়ে অদূরে দেয়াল দেখছে সে। নুহা ওভাবে বলতে পারলো ওকে, আপনাকে আমার সহ্য হয় না। কথাটা উচ্চারণের আগে একটু বিঁধলও না। অমন মুখের ওপর দৌড় আটকে দেওয়ার চিত্রতে আরেক দফা ব্যথায় ঘায়েল হলো নাহিদ। শেষ কদিন ধরেই মেয়েটাকে এক ফোঁটাও হাসতে দেখেনিও। অথচ সেবার ছাদে নাহিদ যখন ঘাস লাগাচ্ছিল, ঝর্ণার মতো উচ্ছলতা নিয়ে হাসছিল নুহা। ছাদের কথা ভাবতেই চট করে একটা ব্যাপারে নাহিদের মাথায় এলো। নুহা যে সেদিন বলেছিল, মনকে কখনো অন্যের দ্বারস্থে ফেলে রাখতে নেই, এর দায়িত্ব আমাদের, শুধু আমাদের। মন বড্ড নাজুক। আপনি হাতের মুঠোয় নিয়ে ওকে শাসন করতে পারবেন না, কিংবা যা বোঝাবেন ওটাই বুঝবে না। ওকে আকাশের মুক্ত পাখিদের মতো উঠতে দিতে হবে। ও উড়বে, যত ইচ্ছে উড়বে। শুধু আপনি দূর থেকে একটু যত্ন আর একটু ভালোবাসা দিয়ে ওকে আঁকলে রাখবেন, ব্যাস। ও ও একদিন ফুলের মতো বিশেষ কিছু উপহার দেবে আপনাকে। কিন্তু তা না করে যদি আপনি ওকে ভাগ্যের উপর ছেড়ে রাখেন, তাহলে চলবে কি করে বলুন তো? সহসাই ঝট করে উঠে বসল নাহিদ। বুকের ভেতর অদ্ভুতরে জ্বালা পোড়ার ঘ্রাণ। আচ্ছা, ও কি মনটাকে কেবল মিথিলার দ্বারস্থে ফেলে রাখছে না, যার কাছে কিনা ওর মনের কোনো মূল্যই নেই? আর এই বোকামির চক্করে ও কি নুহার মতো মেয়েকে হেলায় হারিয়ে ফেলছে? নাহিদের অন্তরে এক অন্যরকম দ্বিসত্তা মাথা তুলে দেয়। একজন বলে, নুহাকে কষ্ট দিস না। অন্যজন বলে, ও তোর বন্ধু। বন্ধুর সাথে আবার ভালোবাসা কিসের? দুটো যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছেলেটা হাঁসফাঁস করে উঠল। যদি ভালোই না বসবে, তাহলে ও সারাক্ষণ কেন নুহাকে নিয়ে ভাবে? নুহা খেলো কি খেলো না, নুহা কাঁদলো কি হাসতো, কেন এসব নিয়ে এত মাতামাতি করে? নুহা কথা না বললে ওর বুক পড়ে কেন? যে মিথিলার শোকে অর্ধ বছর নাহিদ হাউতাস করে কাটালো, সে ফিরে এসেছে। কিন্তু কই, ওর তো সামান্য খুশিও হচ্ছে না। নিজের মাঝে আনন্দের লেশ মাত্র নেই। বারবার বারবার শুধু নুহাকে মনে পড়ে। নাহিদ মস্তিষ্কের দোলাচলে থম মেরে গেল। কোনোভাবেই নিজের অজান্তেই নুহাকে ভালোবেসে ফেলেনি তো? না হলে মেয়েটার কথা ভাবলেই দুনিয়াটা এমন ঝিমঝিম করে কেন? তক্ষুনি কারো পায়ের আওয়াজ এলো কানে। নাহিদ মুখ তুলে চায়। মিথিলা এসেছে দেখে শটান দাঁড়িয়ে পড়ল। হাসির ফোয়ারা নিয়ে এগিয়ে আসা মেয়েটার পানে প্রশ্ন ছুড়ল তৎপর, তুমি ভেতরে এলে কি করে? দরজা তো হাঁ করে খুলে রেখেছ। দিন দুপুরে কেউ এমন করে? যদি চোর ঢুকে যেত? নাহিদ হিসেব মিলাতে পারল না। দরজা খোলা রেখে এসেছে? সেই কখন এলো ওই ফ্ল্যাট থেকে? এতটা সময় খোলা ছিল? আরও কিছু খেয়ালও করেনি? সব ধ্যান কি নুহা নিয়ে গেছে? ছেলেটা ফের বিরক্ত হয়। আবার নুহার কথা কেন? ভুল করে দরজা খোলা রেখেছে হয়তো, তাতেও নুহার প্রসঙ্গ তুলবে কেন? আজকাল ওর সব ভাবনা, সব চিন্তা কেন ওই মেয়েটাতেই আটকায়? ওপাশ হতে দুরন্ত পায়ে এগিয়ে এলো মিথিলা। হাত ধরল ওর। প্রফুল্ল চিত্তে বলল, তোমার জন্য আমি কিছু কেনাকাটা করেছি, বসো দেখাই। হাতটা আলগোছে ছাড়িয়ে নিল নাহিদ, তবে বসলো চুপচাপ। মিথিলা খেয়াল করলেও ধরা দিল না। নিজের মতো ব্যস্ত হয়ে একের পর এক ব্যাগ মেলল সামনে। 2 বছরের প্রেমে নাহিদকে একটা সুতো দেয়নি সে। সেখানে আজ প্রথমবার দুটো শার্ট, একটা ঘড়ি, সানগ্লাস কিনে এনেছে। অথচ সে ছেলে ফিরেও দেখল না। বিরশ্চিত্তে অন্য কোথাও চেয়ে রইল। মন মস্তিষ্ক সবটা অকেজো নুহার চিন্তায়। মেয়েটা কাঁদছিল তখন, এখন কি করছে? ঠিকঠাক খাচ্ছে তো? নাহিদকে সব ভুলে আরেকবার যাবে, নিজের হাতেই চোখের জল মুছিয়ে বলবে, আমার শোকে এত কান্না কিসের আপনার? খেয়ে নিন তো। উদাস নাহিদকে দেখেই মিথিলার হাসি মুছে গেল। বাহু ঝাঁকিয়ে বলল, কি হলো? দেখো কি কিনলাম।
নাহিদ নড়ে উঠল ঠিকই, তবে ধ্যানের ফিতে ছাড়েনি। মনের কথা জিভ ফসকে বেরিয়ে এলো। নুহা কি খেয়েছে? মিথিলা থমকে যায়, চোখের চাউনিতে হতবুদ্ধি ভাব। নিজের কথায় নাহিদ নিজেও ভরকে গেল কিছু। অপ্রস্তুত ভাব লোকাতে চটজলদি চোখ নামালো সে, কিন্তু মিথিলা শান্ত থাকতে পারেনি। চটে আসা মেজাজে হতবাক আওড়ালো। নাহিদ, তুমি নোহাকে নিয়ে ভাবছো? আমি তোমার জন্য কত কিছু কিনে আনলাম আর তুমি পড়ে আছো ওই মেয়েটাকে নিয়ে। তার মানে আমি ঠিক, নোহার সাথে তোমার কিছু চলছে। কি চলছে তোমাদের? বলো কি চলছে? নাহিদ চসূচক শব্দ করল, খুব আস্তে বলল। চেঁচিও না প্লিজ, এখন এসব ভালো লাগছে না আমার। অনুনয়ে দমল না তরুণী, বরং জোরে উঠল স্ফুলিঙ্গের ন্যায়। ভালো লাগছে না মাই ফট। আমার সামনে বসে অন্য একটা মেয়েকে নিয়ে তুমি ভাববে আর আমি তোমার ভালো লাগছে না বলে চুপ করে থাকবো? আমার প্রশ্নের উত্তর দাও নাহিদ। নোহার সাথে তোমার কেমন সম্পর্ক? কেন ওকে নিয়ে এত কনসার্ন তুমি? আমরা বন্ধু মিথিলা, বন্ধুকে নিয়ে তো বন্ধুই কনসার্ন হবে। আল্লাহর দোহাই একটু আস্তে কথা বলো, চারপাশের মানুষ শুনবে। শুনলে শুনবে, তারা জানো তুমি আমাকে ঠকাচ্ছ। একদিকে আমাকে আশায় রেখেছ, অন্যদিকে ওই মেয়ের প্রতি। নাহিদ বসা থেকে দাঁড়িয়ে গেল, শান্ত তবে কড়া কণ্ঠে বলল। বারবার ওই মেয়ে করবে না। ওর একটা নাম আছে, ছোট হলেও তাকে সম্মান দিয়ে কথা বলা একটা মানুষের ভদ্রতা মিথিলা। আশা করি বিদেশে গেলেও এটুকু ভদ্রতা এখনো বিসর্জন দাওনি। মিথিলা তাজ্জব হয়ে বলল। তবে নোহার জন্য আমার সাথে এভাবে কথা বলছে নাহিদ? কই আগে তো এরকম করনি কোনো দিন। আমার হ্যাঁর বিপরীতে চোখ তুলো না বলতে শুনিনি তোমাকে। তাহলে হঠাৎ এত পাল্টালে কেন? নোহার জন্য, তাই না? নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সব থেকে শুধু নুহা। তার মাথার মনে চিন্তায় চেতনায় মিথিলার প্রশ্নে শুধু নুহা, নুহা আর নুহা। এসবের মাঝেই নিজের মেজাজ ধরে রাখা দুঃসাহ হয়ে পড়ল। অতিষ্ঠতায় চেঁচিয়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, নুহার জন্যে, সব নুহার জন্যে। আমি পাল্টে গেছি নুহার জন্যে, শ্বাস নিচ্ছি নুহার জন্যে, যা করছি সব নুহার জন্যে। কেন জানো? কারণ ওর সাথে আমার গভীর প্রেম। কি শুনতে চাও তুমি মিথিলা? আমি ওকে ভালোবাসি কিনা? হ্যাঁ বাসি। ও আমার কে? ও আমার বউ। পেয়েছ উত্তর? হয়েছে শান্তি? ফর গড সে, মুখটা বন্ধ রাখো এবার। মিথিলা স্তব্ধ নির্বাক, কিছুক্ষণ হাঁ করে নাহিদের ফর্সা মুখে চেয়ে রইল। এত কথা শিখেছ তুমি নাহিদ? এত কিছু বললে আমাকে। সত্যি অবাক না হয়ে পারছি না। নুহা তাহলে ট্রেনিংটা তোমায় ভালোই দিচ্ছে। নাহিদ ক্লান্ত কণ্ঠে বলল। বারবার ওকে টানবে না মিথিলা। কেন, খারাপ লাগছে বুঝি? তার স্পষ্ট জবাব। হ্যাঁ লাগে। তাই এত ভালোবাসো? হ্যাঁ। একটু আগের কথাগুলো রাগের বশে বললেও এই উত্তর আপনা আপনি বেরিয়ে এলো তার। নাহিদ জড়বুদ্ধি হয়, হতভম্ব চোখ ফেলে মিথিলার উপর। স্তম্ভিত মেয়েটার নয়নজোড়া ছলছল করে উঠল। মুখের উপর বলা কথা নিতে না পেরে এক ছুট্টে ঘর ছাড়ল সে। নাহিদ বিধ্বস্ত চিত্তে ধপ করে খাটে বসে পড়ল, হতাশ গলায় বলল। আমি এটা কেন বললাম? নুহাকে ভালোবাসি কেন বললাম আমি? ওদিক থেকে কোনো উত্তর আসেনি, তবে ছেলেটার অনুশোচনা হলো। ভাবলো রাগ করে মিথিলাকে একটু বেশি বলে ফেলেছে। সদ্য সংসারচ্যুত মেয়েটা, হয়তো মেজাজ মন ঠিক নেই তার। কি বলতে কি বলেছে একটু মাথা ঠান্ডা রাখলেই পারত। এই সময় সহানুভূতির বদলে এত কড়া কড়া কথা শোনানো উচিত হয়নি ওর। নাহিদ তড়িৎ উঠে এলো, এক প্রস্থানে দুই কাজ সারতে। মিথিলার ব্যাপারটা সামলানো হবে, আর ওই আবারের পরটুকু সে আর উচ্চারণ করতে চাইল না। যা হচ্ছে হোক না। নুহা ভীষণ বিভ্রমে ভুগছে। মিথিলা হুট করেই বলছে আজকে ঢাকা ফিরে যাবে। না, ওকে বলেনি। মায়ের সাথে ফোনে কথা বলার সময় শুনেছে। তারপরও কাঁদছেও, চোখ মুখ ডুবু ডুবু জলে। সে কান্নার তোর দেখে নুহা নিজের কান্না ভুলে গেল। সকাল থেকেই তার কিচ্ছু ভালো লাগছে না, চারপাশ শুধু বিষণ্ণতায় মোড়ানো। তার মধ্যে আবার এসব কি হয়েছে বুঝতেও পারছে না। এই তো হাসতে হাসতে শপিংয়ে গেল, আবার ফিরল কেঁদে কেঁদে। ব্যাপারটা কি? ও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল পাশে। মিথিলা যা যা কিনেছে নাক টেনে টেনে ব্যাগে ভরছে সব। এমনিতে তো জামা কাপড় আনেনি, যতটুকু ওর আজকের কেনা। কিন্তু কাঁদছে কেন এই মেয়ে, যার জীবনে মিস্টার ঢ্যাঁড়সের মতো মানুষ আছে? চোখের জল তাকে ছুতে পারে কখনো? কৌতূহল টিকতে না পেরেই কাছে এলো নুহা, কাঁধে হাত রাখলো।
তুরন্ত হাতটা ঝাড়া মারল মিথিলা। খবরদার, আমাকে ছোবে না। নুহা আকাশ থেকে পড়ল, বুঝতে না পেরে বলল, এভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? কি করেছো? আমার থেকে আমার নাহিদকে কেড়ে নিয়ে আবার জিজ্ঞেস করছো কথাটা? লজ্জাও করছে না?